আসসালামু আলাইকুম। যখন সম্রাট শাসিত রাজ্য ছিল, রাজাদের রাজ্য ছিল, তখন সেই সম্রাটদের রাজাদের ছেলেদেরকে সম্মানস্বরূপ বিভিন্ন নামে সম্মান প্রদর্শন করা হতো। আলাদা উপনাম খেতাব দিয়ে তাদেরকে চিহ্নিত করত। নিম্ন বর্ণের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ নবাবজাদা, নবাবদের যারা ছেলে থাকতেন তাদের বলতো নবাবজাদা। সম্রাটদের ছেলেদের সম্ভবত শাহজাদা বলতেন, নবাবজাদা, শাহজাদা। রাজাদের পুত্রদের সম্ভবত রাজপুত বা রাজপুত্র বলে। জনসম্মুখে তারা যে সময় পথ দিয়ে হেঁটে যেতেন, তাদের চাকর বাকর নকররা পূর্ব সিগন্যাল দিতে দিতে, ঘোষণা দিতে দিতে, এখন যেমন পুলিশ মোটর সাইকেল নিয়ে হর্ন বাজাতে বাজাতে যায় যে পিছনে ভিআইপি আসছেন, তো তাদের চলার রাস্তার সামনে ঘোড়া হাতে নিয়ে ওইভাবে হয়তো কেউ চিল্লাতেন, শাহজাদা আসছেন, নবাবজাদা আসছেন, রাজার ছেলে রাজপুত্র আসছেন। বিভিন্নভাবে তাদেরকে জনসম্মুখে যেন তারা মাথা ঠুকে কপাল নুয়ে হাঁটু গেড়ে বসে জোড়হাতে সম্মান দেখায় তাদের। কিন্তু দুর্ভাগ্য হলেও চোর, বাটপার, চিটার এদের পুত্রদেরকেও যদি এইভাবে চোর পুত্র, চিটার পুত্র, বাটপার পুত্র এইভাবে যদি কিছু বলার সুযোগ থাকতো বংশ পরম্পরায়, তাহলে কে কোত্থেকে আসছে, কে কার সন্তান, ছেলে, এটা অন্তত লুচ্চার ছেলে, অন্তত সাধারণ মানুষ জানতে পারত। দুর্ভাগ্যক্রমে হলো এই অনৈতিক চরিত্রের ধনকুপেরদের সন্তানদেরকে এইভাবে চিহ্নিত করার, উপনাম দিয়ে চিহ্নিত করার তারা কোনো পদ্ধতিগত দিক রেখে যায়নি, যার জন্য পিতা যেভাবেই হোক, যত ধরনের বদমাইশি হোক করে অনেক অর্থের মালিক হয়ে তাদের ছেলেদেরকে সেই রাজপুত, শাহজাদা, নবাবজাদাদের মতো অবস্থানে রেখে গেছে। এখন শিক্ষার মর্যাদা নেই, জ্ঞানের মর্যাদা নেই, গুণীজনের সম্মান নেই। এখন সম্মান, উচ্চাসন, ক্ষমতা সমস্ত কিছুই অর্থওয়ালাদের কাছে, সমস্ত কিছুই টাকা আলাদের হাতে চলে গেছে। এই যে টাকাওয়ালাদের কাছে চলে গেছে, এই টাকাওয়ালাদের ছোট ছোট কিছু ক্লাব ঘর তৈরি হয়ে গেছে বাংলাদেশে। ঢাকা ক্লাব নামে একটা ক্লাব ছিল, ধন্যাট্য, বন্যাট্য, অভিজাত, বংশীয় বলবো না, অভিজাত বলতে যারা প্রচুর অর্থের মালিক, অবৈধভাবে, এগুলো বৈধভাবে অতটা অর্থশালী হয়ে ওঠা সম্ভব না, অবৈধভাবেই ঋণ খিলাপি, কোটি কোটি শত কোটি টাকার ঋণ খিলাপি মাল্টি গ্রুপ অফ কোম্পানির শিল্পপতির ছেলেরা এদেশের টাকা তাদের নামে লোন নেওয়া, কিন্তু সেই টাকা তারা উপভোগ করছে তাদের পরিবাররা। এই ধরনের ছেলে মেয়েরা ঢাকা ক্লাবে মদ খেত, নৃত্য করত, ফ্রেন্ডশিপ করত, বেড টুগেদার, রুম টুগেদার না, একেবারে বেড টুগেদার, বালিশ টুগেদার সবই সেখানে হতো। এবং পৃথিবীর সবচেয়ে দামি দামি মাদক সেই সব ক্লাবে বিক্রি হতো এবং তাদের সন্তানরা সেটা সেবন করত। এরই ধারায় আমরা যদি রাজনীতির অঙ্গনে একেবারে রাষ্ট্রের শীর্ষে এসে কিছু খোঁজাখুঁজি করি,
দুইটি জায়গার উপমা আমি দিব। সেই দুইটি জায়গায় যদি আপনারা লক্ষ্য করে দেখেন, সদ্য গঠিত ক্রিকেট যে বোর্ড, এই ক্রিকেট বোর্ডে কাদের অন্তর্ভুক্তি করা হয়েছে, কাদেরকে নিয়ে এই ক্রিকেট বোর্ডটি গঠন করা হলো। তামিমরা চট্টগ্রামের অত্যন্ত সম্ভ্রান্ত বংশ পরম্পরায় আমি এমনি খোঁজ নিয়ে দেখেছি, হয়তো 47-এ হিন্দুদের ফেলে যাওয়া অনেক সম্পদ তখন তছরূপ করেছিল, এবং 71-এও হিন্দুদের সম্পদ তার পূর্বপুরুষেরা অবৈধভাবে তাদের যে বাড়িটা আমি শুনেছি, আক্রান্ত চাচাদের যেসব স্টেট অধিকাংশই পরে কাগজপত্র করে নেছে তারা, কিন্তু সেই হিন্দু সম্প্রদায়ের সম্পদে তারা এখন চট্টগ্রামের অত্যন্ত অভিজাত। তারপরে খেলায় এসে তো তারা আরও আয় করেছে, বা তাদের একটি যে উচ্চ মর্গের মর্যাদার জায়গাটা তৈরি করতে পেরেছে তারা। তো সেই তামিমদের থেকে শুরু করে বাকি এবার যাদেরকে অন্তর্ভুক্ত করা হলো, একেবারে ববি হাজ্জাজের ওয়াইফের হাসনা, তিনি জ্ঞানী, গুণী, শিক্ষিতা, স্মার্ট, ভদ্রমহিলা। তো ভদ্র বলি, মহিলা বলি, ব্যারিস্টার বলি, জজ বলি, যে যেভাবে যেখানকার মানুষই হোক না কেন, সবশেষে তারা মানুষ, এবং তারা কেউ মেয়ে, কেউ পুরুষ, এবং পুরুষ এবং মহিলা পাশাপাশি হলে কে থেকে আসলো, কীভাবে কী না আসলো, তাদের যে একটি স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের হলেই হলো। তারা পাশাপাশি বসবে, গায়ের সাথে গা লাগাবে। 5-10 ছেলের ভিতরে একটি সুন্দরী রমণী থাকাটা তাদের জন্য একটু রোমাঞ্চকর বটে। এখানে একটি উদাহরণ ছোট করে টানা যায়। সংসদে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বারবার ঘুরপাক খাচ্ছিল ব্যারিস্টার রুমানার পাশে ববি হাজ্জাজ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দের পাশে, বাম পাশে ববি হাজ্জাজ বসা, এবং তিনি চোখের উপর দিয়ে শামাওয়াজকে দেখছিলেন খুব কৌশলে। ঠিক ক্যামেরাম্যানই ওইটাই ফোকাস করেছেন। তো দুইজনই প্রতিমন্ত্রী, এবং তারা একটি স্ট্যান্ডার্ড লেভেলের মানুষ। সংসদ সদস্য দুইজনই, তারা সংসদে বসেছে, কিন্তু সব কিছু ভুলে গিয়ে একজন পুরুষ একজন মহিলার যে আচরণ, দৈহিক আচরণ, সেটা কিন্তু তারা ঢেকে রাখতে পারেনি। সেটা প্রকাশ হয়েই গেছে। যে যেখানেই থাক, এই আদিমতা এটা প্রকাশ পাবেই। তো আমি যেটা বলছিলাম ক্রিকেট বোর্ডের কথা, কাদের কাদের সন্তানেরা সেখানে, এটা কি আসলে কোনো ক্রিকেট বোর্ড হলো, নাকি এই বাংলাদেশের সর্বোচ্চ শিখরে থাকা ধন্যাঢ্য, বর্ণাঢ্য, বিত্তশালী, ধনকুবের, এবং যারা পুরা রাষ্ট্রকে ব্রিটেনের রাজ পরিবারের মতো যে কয়েকটি পরিবার বাংলাদেশ রাষ্ট্রকে শোষণ করে, যারা পুরা অর্থকে নিয়ন্ত্রণ করে, যে কয়টি পরিবার মিলে পুরা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, সেই সব ফ্যামিলির ছেলেপেলেদের দিয়েই একটি অন্য নামে ক্লাব তৈরি করা হলো। যে ক্লাবে এদের তো আলাদা কোনো অফিস আদালত নাই, বা আলাদা কোনো জায়গায় এইভাবে একত্রিত বসার সুযোগ নাই, কিন্তু বোর্ডের এখানে সরকারি অফিস আছে, সরকারি এসি আছে, সেখানে খরচা হলে সরকারি টাকা খরচ করবার সুযোগ আছে। যেটাই খান, বোতল খান, পানি খান, যেটাই খান, তারা সেখানে সেটাই খাবে। ওখানে কোনো তাদের যে বল রুম বলেন, হল রুম বলেন, মডেল রুম বলেন, ডিসকাস রুম বলেন, একান্ত অফিস বলেন, সেখানে তো আর ক্যামেরাম্যানরা সবসময় যে গিয়ে বসে থাকবে না। ক্যামেরাম্যানরা তো, সাংবাদিকরা তখন যাবে যখন কোনো মিটিং থাকবে, কিন্তু নিত্য নৈমিত্তিক কাজ তারা যখন যাবে, দামি দামি গাড়ির থেকে নামবে, হাই পারফিউম তাদের শরীরে মেখে গিয়ে বসবে,
বিলেতি সেন্ট তাদের শরীর থেকে বের হবে, একে এক আর একজনকে শুকবে, পাঠা যেমন পাঠিকে শোকে এইভাবে শুকবে তারা বসে। তারা তাদের সময়কে এনজয় করবে, লাইফকে এনজয় করবে, কিন্তু জ্ঞাতসারে নাম ক্রিকেট বোর্ড। আদতেই যারা ক্রিকেট বোর্ডের অন্তর্ভুক্তি, কে কতটুকু ক্রিকেট, আমি বলবো না যে বোঝে না, তারা বোঝে, খেলাটা তো সবাই বোঝে, কিন্তু ওইখানে যাওয়ার পরে তাদের যে পারফরমেন্স ক্রিকেট সংক্রান্ত, সেইটার ভিতরে তাদের কি কোনো স্পোর্টসের উপরে বাইরের থেকে কোনো ডিগ্রি, বাইরের কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের থেকে কোর্স, রেফারিদের যেমন শিখতে হয়, রেফারির ধারা, আইন কানুন, রেফারি করার শৈলিক কৌশল, এদের কি এ ধরনের কোনো কিছু আছে? নিজেরা কি কোনো খেলোয়াড় ছিলেন, বা এর ভিতরেই কি কোথাও ছিলেন এরা? কেউ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সরকার কি না পারে, এবং সরকার বলতে তারাই, এদেশের যে দলই সরকারে যাক না কেন, সরকারকে নিয়ন্ত্রণ করে যারা, তাদের সন্তানদের এই যে অবাধ রাষ্ট্রকে উপভোগ করবার জন্য একেবারে প্রকাশ্যে একটি রাষ্ট্রের স্বীকৃত জায়গাগুলোতে বসিয়ে দিয়ে তাদের একটি ক্লাব ঘরের ভিতরে ঢুকিয়ে বিলাসিতাময় জীবন উপভোগ করে দেওয়ার সুযোগ করে দেওয়া, এই কারচুপি, এই লুকোচুরি, মানুষ তো একদিন না একদিন বুঝবেই, এবং এর প্রায়শ্চিত্ত হয়তো অন্যভাবে দিতে হবে। আরেকটা হচ্ছে, সরকারে বা কোনো রাজনৈতিক দলের ভিতরে ঢুকে যারা এই বিলাসবাবুরা, শাহজাদারা, নবাবপুত্ররা, নবাবজাদারা পয়সার যে দাপট, পয়সার যে ক্ষমতা, সেটাকে ব্যবহার করে একেবারে রাষ্ট্রের সম্মানের শীর্ষে কোঠায় পৌঁছে যাওয়ার এই যে একটি অপসংস্কৃতি রাজনীতির ভিতরে ঢুকে পড়েছে, তার সবচেয়ে বড় ধরনের একেবারে উলঙ্গভাবে বহিঃপ্রকাশ ঘটেছে এবার এই সংসদে। পার্থ বলেন, ববি হাজ্জাজ বলেন, জুনায়েদ সাকিব বারবার কথা বলেছে, কিন্তু তারপরেও আরও এই ধরনের নুরুরা অন্যভাবে বাংলাদেশের এই পটভূমি তৈরির ব্যাপারে তাদের অবদান অনস্বীকার্য, কিন্তু যে দলের সাথে মিশে তারা সংসদ সদস্য হয়ে সংসদে গেছেন, এবং একেবারে সরাসরি প্রথমবার গিয়েই এরা কিন্তু মন্ত্রিত্ব পেয়ে গেছেন, একমাত্র পার্থ ছাড়া বাকিরা আরও অনেকগুলাই আছে, মন্ত্রিত্ব পেয়ে গেছেন। অর্থাৎ এখানে কি মন্ত্রিত্ব পাওয়া বা এমপি হয়ে যাওয়া, এর মানেটা কি? এর পিছনে কি কাজ করে? এর পিছনে কাজ করে এটাই, সংসদ সদস্য হয়ে যাওয়া বা মন্ত্রী হয়ে যাওয়া। এর পরের থেকেই তারা রাস্তাঘাটে যেখানে বের হবে, পুলিশ মাথা ঠুকতে থাকবে, সেনাবাহিনী কপাল ঠুকতে থাকবে, পাইক, পিয়াদা, চাকর বাকর, দেশের কর্মকর্তা কর্মচারীরা, বিসিএস ক্যাডার যারা যত অফিসারে যেই হোক না কেন, তাদের দেখে সমীহভাবে মাথা নুয়ে হাঁটু ভেঙে পড়তে হবে তাদের সামনে নয়, তাদের অর্থের সামনে। এই বাবুরা ব্রিটিশ আমলের মতো, ব্রিটিশদের মতো, বা সেই যারা পুরা ওই সময় নিয়ন্ত্রণ করতে যেমন বাংলাদেশের ইস্পাহানিরা, মির্জারা, আগারা, অর্থাৎ মানে এরা অর্থশালী এমন যে রাষ্ট্র তাদের কাছে জিম্মি হয়ে পড়ে, রাষ্ট্র তাদের জনগণ, নাগরিকরা তাদের পায়ের জুতার কাছে নিক্ষিপ্ত হয়। বর্তমানে যে সংসদ বলেন বা যে কর্মধারাগুলো, ক্লাবগুলো বা বোর্ডগুলো, যেখানেই হচ্ছে না কেন, দেখবেন শুধু অনেক উচ্চ স্তরের অর্থশালী, অর্থবিত্তের বৈভবে যারা
রাষ্ট্রকে নিয়ন্ত্রণে রাখতে চায়, ক্ষমতার বাইরে। সরকার যেই ভোটে আসুক না কেন, তারা তাদের সরকারের অংশীদারিত্বকে অর্থের বিনিময়ে কবজির ভিতরে রাখতে চায়, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে তারা। তাদের সন্তানেরা আস্তে আস্তে রাষ্ট্রের সেই সকল ক্ষমতার জায়গাগুলোতে উপনীত হচ্ছে। আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, শ্রেণী বৈষম্য এত চরম আকার ধারণ করেছে যে অতি অল্প সময়ের ভিতরে এর রেজাল্ট, এর ফলাফল খুব ভয়ানকভাবে প্রতিফলিত হবে জনগণের মধ্য থেকে। এই জায়গাগুলোতে পেশাদারিত্ব না রেখে শুধু অর্থকে প্রাধান্য দিয়ে এই অর্থশালীদের যে সংগঠন, রাজনৈতিক সংগঠন বলেন, সরকারও একটি সংগঠনের মতোই পরিণত হয়ে গেছে। সরকার আর রাষ্ট্রীয় সরকার নেই, সরকারও অর্থশালীদের একটি ক্লাব ঘরের মতো প্রতিষ্ঠিত হয়ে গেছে। যারা বাইরে আছে তারা হয়তো বাইরে থাকবে না, ঢুকে পড়বে অল্প সময়ের ভিতরে। আপনারা দেখেন সাবের চৌধুরীরা বা সদ্য শিরিন চৌধুরী বলেন বা আইভিরা বলেন, এই ধরনের আরও যারা একেবারে ঢাকা যেন তাদের বাড়িঘর, ঢাকা যেন তাদের দস্যুদের দ্বারা এমনভাবে আক্রান্ত, তাদের বাইরে কোনো কথা বলা, কোনো মতবাদ তৈরি করা কেউ নেই। এবং এখানে দাঁড়িয়ে থাকতে হলে তাদের লেভেলের, তাদের স্ট্যান্ডার্ডের লোক হইতে হবে। তাদের আত্মীয় স্বজন, তাদের আত্মীয় থেকে আত্মীয়, তাদের বংশ থেকে বংশ, এরাই হতে হবে। এর বাইরে কেউ কিন্তু ওই জায়গাটাতে আর উপনীত হতে পারছে না, পৌঁছাতে পারছে না। এই জায়গা থেকেই খুব ধীরে ধীরে বড় ধরনের একটি বৈষম্যের জায়গা এমন হতে পারে। এক সময় এমন বলে না, 14 গ্রাম বা বিভিন্ন জায়গা আছে যাদের প্রতাপ 14 গ্রাম মানে 14টা গ্রাম নিয়ে ওই এলাকাটা প্রতিষ্ঠিত। ঠিক তেমনি অনেক জায়গায় আছে ওই ধরনের কয়েকটি পরিবাররা এতটা ক্ষমতাশালী যে তাদের বাইরে আর কেউ দাঁড়াবার ক্ষমতা রাখেনি। কিন্তু তারা কেউ শরীয়ত সাহেব, মৌলানা শরীয়ত সাহেবরা যেমন বিপ্লব করে, বিদ্রোহ করে, ব্রিটিশের সাথে সংগ্রাম করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল, তারা আর্থিকভাবে না, তারা জনগণের সমর্থন নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু এখন যেটা হচ্ছে, জনগণের বাইরে শুধু অর্থশালী হয়ে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরেই মানুষকে জিম্মি করে ফেলছে। অর্থের কাছে মানুষ কিছুই না, প্রাণ কিছুই না। 2-একটা মার্ডার, খুন হয়ে যাওয়া, গুম হয়ে যাওয়া, সব অর্থের কাছে নিঃস্বয় হয়। অর্থের কাছে সব অসহায় হয়ে পড়ছে। রাষ্ট্র অর্থের কাছে অসহায় হয়ে পড়ছে, সরকার অর্থের কাছে অসহায় হয়ে পড়ছে। অতএব এই যে আমি 2টি জায়গার কথা বললাম, সংসদের একটি অংশ যাদেরকে নির্বাচন করে ক্ষমতায় নিয়ে সংসদ এবং মন্ত্রী বানিয়ে রাষ্ট্রের শাহজাদা, নবাবজাদায় পরিণত করে রেখে যাওয়া হলো। সঠিক নির্বাচন হলে বা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় নির্বাচন হলে এরা সংসদ সদস্য, মন্ত্রী কেন, একটি ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার মতো মানুষের কাছে সমাদৃত ব্যক্তি নয়। যারা ক্রিকেট বোর্ডে গেছে, তার কি দেখিয়ে, তাদের কোন ক্রাইটেরিয়ার ভিতরে ফেলে ওই জায়গাটার উপযুক্ত ভাবা হলো বা করা হলো। এই যে পকেট কমিটি, পকেট সিদ্ধান্ত, রাষ্ট্রের মুষ্টিমেয় কয়েকটি মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত, তারা তাদের সন্তানদেরকেই এদেশের নেতা মনে করে, ধনশালী মনে করে, বলশালী মনে করে। আর সাধারণ জনগণ কিসের নাগরিক, কিসের প্রজা, কিসের কি, কোনো কিছুই না। তাদেরকে একটি মূল্য ঝুলিয়ে দেওয়া হয়েছে নাকের সামনে, যাতে মুখ পর্যন্ত না ঝুলে পড়ে, সেটা হলো ভোট। এই ভোট পর্যন্তই জনগণের চূড়ান্ত রায়ের দোরগোড়ায় পৌঁছানোর শেষ। ভোট দিয়ে বের হয়ে আসার পরে আর কোনো কর্তৃত্ব নেই। কে গুনলো, রেজাল্ট শিটে কী লিখছে, কত লিখে কে সিগনেচার করে কোথায় পাঠাচ্ছে, জনগণের অধরাই থেকে যায়। কে কত ভোট পেয়েছে সেটা একমাত্র সম্প্রচারের মাধ্যমে জানতে পারে, তার আগে জনগণের জানবার আর কোনো অধিকার থাকে না। জনগণ যখন দিব্য
শক্তিশালী হয়ে উঠবে, একগ্র চিত্তে ক্ষমতার প্রকৃত উৎস হয়ে উঠবে, সেদিন জনগণ ওই মাঠে দাঁড়িয়েই তাদের ভোটের প্রকাশ যেমন যেমন জানতে পারবে, ভোট প্রয়োগের রেজাল্ট মাঠ থেকেই হাতে নিয়ে ফিরে আসতে পারবে। সেদিন গণতন্ত্র হবে। এখনও গণতন্ত্র জিম্মি, এবং এতটা ভয়াবহ জিম্মি যে নাগরিকদের থেকেও তাদের ভোট অধিকারের যে ফলাফল সেটা আরও ভয়ানকভাবে জিম্মি। এখান থেকে বের হইতে হবে, সময় অনেক প্রয়োজন হবে, মানুষকে বুঝতে অনেক সময় লাগবে, হয়তো মানুষকে মডিফাই করে এই জায়গাগুলো খোলসা করে তাদের ভিতরে যে বৈষম্য কিভাবে আঁকড়ে ধরে আছে পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, যে কোনো কর্ম জীবনে, যে কোনো জায়গায় হোক না কেন, বৈষম্য কিভাবে ধীরে ধীরে কুড়িয়ে কুড়িয়ে তিলে তিলে সমাজকে ধ্বংস করে বিভাজনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং সেই মাইকেল মধুসূদনের মতো সাদা সফেদ পাঞ্জাবি লন্ডনের থেকে কারা ইস্তারি করে এনে পড়ছি এদেশের টাকায়। এদেশের জনগণ যেদিন জানতে চাইবে আমার টাকা কে কাকে কত লোন দেওয়া হবে, এর নিয়ম কি, এর সিস্টেম কি, একজন কৃষক 10,000-এর বেশি পায় না, একজন হাজার হাজার কোটি টাকা ঋণ পায়, এই তফাৎ, এই বৈষম্যটা কেন? আমার টাকা আমাকে অজ্ঞাতসারে রেখে কারা লোন নিচ্ছে, কারা ঋণ নিচ্ছে, কারা আমার টাকায় বেতন নিচ্ছে, কি ব্যাকফিট আমার জন্য, এইখানে আমার টাকা বেতন দেওয়া হচ্ছে, আমার কি কাজে আসছে সেই লোকটি? জনগণ যখন এই প্রশ্ন করা শিখবে, আপনারা সরকারি বেতন নিচ্ছেন, আমাদের কর ট্যাক্সের টাকায় আপনারা কোটি কোটি লাখ লাখ টাকা বেতন নিচ্ছেন এক একজন মানুষ, প্রতি বাজেটে কোটি শত শত কোটি টাকা বাজেটে বরাদ্দ নিয়ে সেই টাকা ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন। এই বাজেটের জায়গা, সেই ব্যাকফিটটা কি? সেই বাজেটের টাকা কোথায় কোথায় খরচ করেছেন জনগণ যখন আঙুল নেড়ে ঘাড় উঁচু করে জানতে চাইবে, এবং জবাব ঘাড় ধরে যখন জনগণ বুঝবে যে এদেশের আমার টাকায় যেই বেতন নিক না কেন সেই আমার কর্মচারী, আমার টাকায় যেই সংসার চালাবে সেই আমার কর্মচারী, আর আমি সেই কর্মচারীর মালিক। জনগণ যেদিন প্রকৃত পক্ষেই বুঝবে যে গণতন্ত্রের দেশের জনগণ সর্বক্ষেত্রেই শুধু রাষ্ট্রের মালিক না, প্রতিটি কর্মচারীরও মালিক জনগণ, সেই দিন প্রকৃত পক্ষে জনগণ রাষ্ট্রের ক্ষমতাশালী হবে, এবং সেই দিন প্রকৃত পক্ষেই রাষ্ট্রের মালিক হবে জনগণ। না হলে ভোট পর্যন্তই নিবৃত থেকে তারপরে যত যাই হোক না কেন অর্থশালীদের হাতেই নিয়ন্ত্রিত হবে রাষ্ট্র এবং এই জনগণ। এর থেকে উদ্ধারের হয়তো আরও একটি সময় লাগবে। আন্দোলন করলেই হবে না। জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়ে গেছে জনগণের অজ্ঞাতসারে, জনগণ কোনো কিছুই বুঝে ওঠার আগেই অনেক পটভূমি হয়ে গেছে। এখন তারা সেইটা জানতে চেষ্টা করছে, বুঝতে চেষ্টা করছে, তারা খুঁজছে যে কেন হলো এবং কেন সেটা ব্যর্থ হলো, আমাদের জন্য কি কি দায়ভার আছে, দায়িত্ব আছে, সেগুলো বোঝার চেষ্টা করছে। এই বোঝাতে হলেই আমাদের শিক্ষিত, প্রকৃতপক্ষেই শিক্ষিত, রাজনীতির বাইরে প্রকৃতপক্ষে গুণী, যারা গুণীজন, সুধীজন, শিক্ষিত মানুষ যারা, তারা যদি জনগণকে মডিফাইড করতে পারে যে তোমার টাকায় বেতন নিচ্ছে সে তোমার কর্মচারী, তুমি তার সাথে কথা বলো মাথা ঘাড় উঁচু করে। যদি তোমার কথার উত্তর সে না দিতে পারে তার অফিস থেকে বের করে দাও। ওই অফিসটিও তৈরি হয়েছে তোমাদের টাকায়, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায়। ওই অফিস তোমাদের, ও হলো তোমাদের কর্মচারী, তোমাদের কাজ করে দেবার জন্য। এই জায়গাটুকু জনগণকে বোঝাবার দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। আসসালামু আলাইকুম।